প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং সমস্ত ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই লকডাউনের মধ্যে বাড়িতে বসে থেকেই আমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, যেহেতু স্কুল তো একদিন খুলবেই, আর স্কুল খুললেই কিন্তু পরীক্ষা, পড়ার চাপ এমনিতেই বাড়বে। তাই এই অনলাইনের মাধ্যমে তোমাদেরকে যতটুকু সাহায্য করার আমি চেষ্টা করছি। তোমরা অনলাইনে ক্লাসগুলো আমার ফলো করো, ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে ছড়িয়ে যাও, যাতে সমস্ত বন্ধুরাই এই চ্যানেলটিকে দেখতে পায় এবং তারাও তাদের ন্যূনতম সাহায্যটুকু আমার তরফ থেকে যেন পায়। ওয়েলকাম মাই নিউ চ্যানেল স্কোয়ার রুট। এই চ্যানেলটির মাধ্যমে তোমাদেরকে আমি অনলাইনের মাধ্যমে যতটা গণিত, ম্যাথ যা শেখানো যায় আমি শেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের অনেকটাই সাহায্য হবে। চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমরা সঙ্গে সঙ্গেই পেয়ে যাও এবং বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করো। তাহলে আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গোলক। ঠিক আছে, তাহলে গোলকের কথা বলতে গেলে প্রথমেই যেটা আমাদের মাথার ধারণাটা আসে সেটা হচ্ছে কি ফুটবল। ফুটবল দেখতে একটা গোলকের মতো, বা ধরো আমাদের স্পোর্টসের মাঠে যে খেলার ধরো যে শর্ট পাট হয়, সে শর্ট পাটে লোহার বল একটা গোলকের মতো। এইগুলো হচ্ছে কি গোলকের একটা উদাহরণ। বা এইবার গোলকটা তৈরি হয় কি করে? ধরো বাড়িতে হাত পাকা সবারই আছে। এই হাত পাকাটা যদি দেখতে যদি ধরো এইরকম হয়, অর্ধবৃত্তকার হাত পাকা। অর্ধবৃত্তের এটা তো ব্যাস। ঠিক আছে, এবার এই ব্যাসটাকে যদি অক্ষ করে এই পাকাটাকে যদি আমরা ঘোরাই, এটা ঘুরতে থাকে পাকাটা। ঠিক আছে, তাহলে ঘুরতে থাকলে কি হবে? একটা বলের মতো তৈরি হচ্ছে, এটাকে আমরা বলবো গোলক। তাহলে এই যে ঘন বস্তুটা তৈরি হয় ঘুরতে ঘুরতে, সেটাকে আমরা কি বলবো? গোলক। তাহলে গোলকের উদাহরণ কি? গোলকের উদাহরণ প্রথমে আমরা পাচ্ছি ফুটবল, ঠিক আছে, বা লোহার বল। এগুলো হচ্ছে একটা কি গোলকের উদাহরণ। এবার গোলকের তল কটা? গোলক দেখতে অনেকটা গোলের মতো বাঁকা। ঠিক আছে, তাহলে গোলকের তল যদি আমরা জানি, তাহলে গোলকের একটি তল, এবং সেই তলটা কি তল? এটা হচ্ছে বক্রতল। গোলকের হচ্ছে একটা বক্রতল। ঠিক আছে, গোলকের বক্রতল। বেশ, এইবার এই গোলকের যে অঙ্কগুলো আমাদের আছে বইতে, সে অঙ্কগুলো করতে গেলে কিছু সূত্রের দরকার হবে। সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলোকে করবো। তো কি সূত্র? সেই সূত্রগুলো আমরা দেখে নিই। ঠিক আছে, তাহলে দেখো গোলকের যে তলটা বললাম সেটা হচ্ছে কি বক্রতল। তাহলে বক্রতল যখন আছে, তখন বক্রতলের কি থাকবে? একটা কি থাকবে? ক্ষেত্রফলও থাকবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি? গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr² বর্গ একক। 4πr² বর্গ একক, যেখানে পায়ের মান কত? পায়ের মান আমরা ধরতে পারি 22/7, বা কি ধরতে পারি 3.14, যেটাই বলে দেবে সেটা আমরা পায়ের মানটা ধরে সেরকম ধরে আমরা অঙ্ক করব। আর আর হচ্ছে কি গোলকের ব্যাসার্ধ। আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ। তাহলে গোলকের বক্ষতলের ক্ষেত্রফল কি? 4πr² বর্গ একক। এবার অর্ধগোলকের কি? অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল। ঠিক আছে, অর্ধগোলকের অর্ধ মানে কি? হাফ হয়ে যাবে। তাহলে হাফ ইন্টু 4πr² বর্গ একক। সংক্ষেপে লিখলাম বর্গ একক। তাহলে কত হচ্ছে? 2πr² বর্গ একক। ঠিক আছে, তাহলে অর্ধগোলক দেখতে কি রকম হয়? অনেকটা এইরকম। ঠিক আছে, উল্টানো বাটির মতো। ঠিক আছে, অর্ধগোলক দেখতে অনেকটা এরকম হয়। ঠিক আছে, এইবার এই অর্ধগোলকের ক্ষেত্রে একটা মজার জিনিস আছে।
চলো, যদি তোমরা ঘরে বাটি দেখেছ, ঠিক আছে, এবার যদি বাটি, যদি কি এটা অর্ধগোলক, একটা অর্ধগোলক, তার ক্ষেত্রফল কি 2πr²। এবার অর্ধগোলকটা যদি ধরো নিরেট হয়ে যায়, মানে পুরোটাই ধরো ভর্তি, তখন তার বক্ষতল ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলকটা যদি নিরেট হয়ে যায় ধরো, তখন দেখো এর উপরে একটা তল চলে আসছে গোলকের মতো। তাহলে এর বক্রতল বা সমগ্রতল, যেটা বলবে বক্রতল বলা যায়, আবার বলা যায় সমগ্রতল, যেটা খুশি বলা যায়, বক্রতল বা সমগ্রতল। তখন এর সমগ্রতল মানে কি, এই একটা তল আর তার সঙ্গে এই উপরে একটা তল, এইরকম একটা তল, তার সঙ্গে উপরে আর একটা এরকম তল আছে। তাহলে কটা তল হচ্ছে? এটা হচ্ছে বক্রতল আর এটা কি সমতল। তাহলে দুটো তল একসঙ্গে যোগ করতে হবে, তাই তো? দুটো তল একসঙ্গে যোগ করে তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পাবো। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পাবো কিরকম সেটা হবে, এই তলের ক্ষেত্রফলটা কি আমি একটু আগে জানলাম, কত? 2πr², প্লাস এটা একটা অর্ধগোলকের উপরটা কিরকম দেখতে, অনেকটা বৃত্তের মতো দেখতে, বৃত্ত, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কি πr², ঠিক আছে, বর্গ একক। তাহলে কত হচ্ছে 2πr² প্লাস πr², মানে কত দাঁড়াচ্ছে 3πr² বর্গ একক। এখানে আরটা কি হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, আর হচ্ছে তোমার অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে আমরা কটা সূত্র জানলাম, একটা, দুটো, এই একটা, তিনটে সূত্র জানলাম। এইবার চলে আসি গোলকের আয়তন। গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 πr³ ঘন একক। ঘন কেন হচ্ছে? আয়তন আর এর মাথায় কিউব আছে, পাওয়ার 3, তাহলে এটা হচ্ছে ঘন একক। এখানে আর এর মাথায় 2 আছে, সেজন্য কি হয়েছে বর্গ একক। এইবার এখানে একটা জিনিস যেটা বলার, গোলকটা যেখানে এরকম ফর্মুলাটা কাজে লাগবে, যখন গোলকটা অবশ্যই নিরেট হবে, নিরেট গোলকের আয়তন, ঠিক আছে, গোলকটা হবে নিরেট গোলকের আয়তন হবে 4/3 πr³ ঘন একক, ঠিক আছে। বেশ, এইবার যদি গোলক থাকে তাহলে অর্ধগোলক থাকবে, তাহলে বলতে পারি নিরেট অর্ধগোলকের আয়তন হবে, এটা যদি 4/3 πr³ হয়, তাহলে এর অর্ধেক, হাফ ইন্টু 4/3 πr³ ঘন একক, ঘন একক। তাহলে 2 আর 4 কেটে যায়, 2, কত হচ্ছে 2/3 πr³ ঘন একক, ঠিক আছে। তাহলে আমরা কি কি সূত্র জানলাম? গোলকের আয়তন জানলাম, নিরেট অর্ধগোলকের আয়তন জানলাম, ঠিক আছে, গোলকের বক্ষতলের ক্ষেত্রফল জানলাম 4πr², অর্ধগোলকের বক্ষতলের ক্ষেত্রফল, এটা বক্ষতল না বলে সমগ্রতলও বলা যায়, ঠিক আছে। এই সূত্রগুলো কাজে লাগিয়ে আমাদের অঙ্ক হবে। তাহলে দেখো, চলে আসি অঙ্কতে, চলে আসি, দেখো কি বলছে। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি, ঠিক আছে, সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন। কিভাবে করছি দেখো, এখানে ব্যাসার্ধ মানে কি, ব্যাসার্ধ মানে আমরা জানি আর, ঠিক আছে। এখানে বলেছে ব্যাসার্ধ কত বলেছে, 10.5 সেন্টিমিটার, ঠিক আছে, ব্যাসার্ধ বলেছে আর 10.5 সেন্টিমিটার। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, সমগ্রতলের ক্ষেত্রফল কি জানি আমরা, 4πr² বর্গ একক। এখানে এককটা কত, সেমি, বর্গ সেমি। তাহলে কত হচ্ছে 4। এখানে পায়ের মানটা আমি কিছু বলে দেয়নি, সেহেতু আমি ধরে নিলাম 22/7। আর আরটা হচ্ছে 10.5, তার কি আছে স্কোয়ার,
এত বর্গ সেমি। ঠিক আছে, এইবার এটাকে আমরা হিসাব করবো। তাহলে কত হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 বর্গ সেমি, যেহেতু স্কোয়ার আছে। কত হচ্ছে 4 ইন্টু 22/7 ইন্টু, এটা যদি করে নিই 105 বাই নিচে কত হয়ে যাবে 10 ইন্টু এটা কত হয়ে যাবে 105/10 বর্গ সেমি। ঠিক আছে, 4 22/7 পয়েন্টটাকে তুলে দিলাম, এখানেও পয়েন্টটাকে আমরা তুলে দিলাম। ঠিক আছে, এইবার এটাকে আমরা কাটাকুটি করব। কাটাকুটি করে যেটা হবে, যেটা হচ্ছে তোমাদের দাঁড়াচ্ছে 1 3 8 6 এত বর্গ সেমি। ঠিক আছে, এটা কাটাকুটি করে দাঁড়াবে 1 3 8 6 বর্গ সেমি। অতএব তাহলে কি দাঁড়াচ্ছে, সমগ্র তলের ক্ষেত্রফল কত 1 3 8 6 বর্গ সেমি। এইবার চলে আসি আয়তন নির্ণয়। আয়তন নির্ণয় করব। ঠিক আছে, গোলকের আয়তন। তাহলে গোলকের আয়তন আমি লিখি, গোলকের আয়তন কি সূত্র, গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব এত ঘন একক, মানে কত ঘন সেমি। কত হচ্ছে তাহলে 4/3 পাই মানে কত 22/7, 8টা কত 10.5, তাহলে 10.5 মাথায় কত আছে 3 এত ঘন সেমি। তাহলে কত হচ্ছে 4/3 ইন্টু 22/7 ইন্টু 10.5 ইন্টু 10.5 ইন্টু 10.5 এত ঘন সেমি। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, 4/3 ইন্টু 22/7 ইন্টু 105/10 ইন্টু 105/10 ইন্টু 105/10 এত ঘন সেমি। এবার এটাকে সম্পূর্ণ আমাদের ক্যালকুলেশন করতে হবে। তোমরা কাটাকুটি করবে এটা ক্যালকুলেশন করে, যেটা দাঁড়াচ্ছে 4581 এত ঘন সেমি। তাহলে গোলকের আয়তন হচ্ছে এত ঘন সেমি। সমগ্র তলের ক্ষেত্রফল কত হচ্ছে 1 3 8 6 এত বর্গ সেমি। এবার দেখো, এখানে যদি আয়তন নির্ণয় করতে বলে, তাহলে এই ফর্মুলাটা অঙ্কটা যদি এইভাবে যদি বলে দেয় যে গোলকটাতে কত ঘন সেমি লোহা আছে, ঠিক আছে, অবশ্যই এই গোলকটা কি গোলক হতে হবে, অবশ্যই গোলকটা হতে হবে নিরেট গোলক। ঠিক আছে, নিরেট গোলক, আগেই বলেছি এটা নিরেট গোলকের জন্য ফর্মুলাটা কি 4/3 পাই আর কিউব। তাহলে নিরেট গোলকের ভেতরে কত ঘন সেমি লোহা আছে যদি বলে, তখন আমরা কোনটা লাগাবো 4/3 পাই আর কিউব। কথা হচ্ছে 4581 ঘন সেমি। ঠিক আছে, কথা কি বলছে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তাহলে এখানে ব্যাস বলেছে, গোলকের ব্যাস কত বলেছে 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধকে যদি আমরা আর ধরি তাহলে কত হবে, ব্যাস বলেছে 28 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে 28/2, হাফ হয়ে যাবে তো সেমি, তার মানে হচ্ছে 14 সেমি। ঠিক আছে, এইবার জলে যদি নিমজ্জিত করা হয়, এরকম ধরো একটা পাত্রে ধরো জল আছে, এবার যদি একটা গোলককে যদি এরকম করে ফেলছে, একটা গোলক এরকম করে আস্তে আস্তে জলে ডুবলো, তাহলে কি হবে, এই জলটা এতটা উপরে উঠে যাবে, এইটুকু জলটা কি হয়ে যাবে উপরে উঠে যাবে। তাহলে এই জলের আয়তনটা বা কতটা জল উঠবে বা অপসারিত হবে, এই আয়তনটা নির্ণয় করতে বলেছে। তাহলে এই আয়তনটা কার আয়তনের সমান, গোলকের আয়তনের সমান। ঠিক আছে, নিরেট গোলক, অবশ্যই নিরেট গোলকের আয়তনের সমান। তাহলে আমরা যেটা বলেছি যে পরিমাণ জল অপসারিত করবে, এটা আয়তন যা হবে এই গোলকের আয়তন একই হবে। ঠিক আছে।
তাহলে আমরা যদি বের করি গোলকের আয়তন, কি ফর্মুলা কি, 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি। কত হচ্ছে 4/3, পায়ের মান কিছু বলে দেয়নি, তাহলে ধরবো 22/7, ঠিক আছে। আর এর মান কত 14, এত কিউব ঘন সেমি। আগের অঙ্কর মতনই, এবার কিউব মানে 3টে 14, গুণফল 5 আর 3 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, এত ঘন সেমি। এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করে যেটা দাঁড়াচ্ছে, এটা হচ্ছে 11, 4, 9, 8.6 এত, মোটামুটি অ্যাপ্রক্সিমেট এত ঘন সেমি, ঠিক আছে। এই কাটাকুটিটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে। এত ঘন সেমি, তাহলে যে পরিমাণ জল অপসারিত করবে তার আয়তন কত হবে, এত ঘন সেমি, ঠিক আছে। জলের আয়তন একক কি, ঘন সেমি, যা গোলকের আয়তনের সঙ্গে সমান। দেখো পরের অঙ্ক কি বলছে, দেখো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ বলেছে 2.1, মানে 8টা বলেছে কত 2.1 এত সেমি। তাহলে ওই গোলকটিতে কত ঘন সেমি লোহা আছে, ঘন সেমি লোহা, কত ঘন সেমি লোহা, তার মানে এটা কি বের করতে বলেছে, এটা আমাদের বের করতে বলেছে আয়তন বা ভলিউম, আয়তন বলে ভলিউম বা ভি। আয়তন কত 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি, ঠিক আছে। এখানে আর এর মানটা কত 2.1 বসাবে, ঠিক আছে, যেটা হবে সেটা। আর কি বলেছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা, বা সারফেস এরিয়া, বক্রতলের ক্ষেত্রফলকে আমরা যদি ইংলিশে বলি সারফেস এরিয়া, কি সারফেস এরিয়ার ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখানে কত 4 পাই মানে কত 22/7, আর কত 2.1 এর স্কোয়ার, এত বর্গ সেমি, এটা 2.1 এর স্কোয়ার, এত বর্গ সেমি, ঠিক আছে। এবার এটা ক্যালকুলেশন করে যেটা হবে এটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল, আর এটা কি কত ঘন সেমি লোহা আছে, বা তার কি গোলকের নিরেট গোলকের কি হবে সেটা আয়তন, ঠিক আছে। সে চলে আসি পরের অঙ্কতে, কি বলছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, 16:9 অনুপাত বলেছে 16:9, তাহলে তাদের আয়তনের অনুপাত কত, আয়তনের অনুপাত কত। দেখো এখানে দুটো নিরেট গোলক বলেছে, তাহলে ধরি প্রথম নিরেট গোলকের ব্যাসার্ধ R1 একক আর দ্বিতীয় নিরেট গোলকের ব্যাসার্ধ R2 একক। যেহেতু দুটো নিরেট গোলক বলেছে, তো দুটো নিরেট গোলকের দুটো আলাদা ব্যাসার্ধ আমরা ধরে নিলাম R1 আর R2। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4 পাই আর স্কোয়ার, এত বর্গ একক, এটা বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমাদের এখানে বলেছে অনুপাত দুটো, তাহলে প্রথমটা বক্রতলের ক্ষেত্রফল কত 4 পাই আর 1 স্কোয়ার, ঠিক আছে, বাই দ্বিতীয়টা যদি ব্যাসার্ধ R2 হয় কত হবে 4 পাই R2 স্কোয়ার, এটা কত বল দিয়েছে 16:9, তার মানে কত হবে 16/9, ঠিক আছে। কত হচ্ছে 4 পাই R1 স্কোয়ার বাই 4 পাই R2 স্কোয়ার, কত হচ্ছে 16/9। তাহলে এখানে 4 4 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার কত হচ্ছে 16/9। তাহলে এখান থেকে আমরা পেলাম R1
বাই R2 সমান পেলাম 4/3। একটা সামনে প্লাস মাইনাস দেবো, 4/3। যেহেতু এখানে স্কোয়ার থেকে আসছি সেই জন্য আমরা এখানে দেবো প্লাস মাইনাস 4/3। তাহলে এই দুটো মান হচ্ছে, একটা প্লাস 4/3 আর হচ্ছে মাইনাস 4/3। তাহলে কোন মানটাকে নেবো আমরা? এই ধনাত্মক মানটাকে নেবো। কেন ধনাত্মক মান? ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে, ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, সেই জন্য আমরা নেব এই ধনাত্মক মানটাকে। তাহলে কত দাঁড়াচ্ছে? R1/R2 সমান হচ্ছে 4/3। তাহলে এখান থেকে আমরা বলতে পারি R1 সমান 4, একটা ধ্রুবক নিয়ে নিই x, ঠিক আছে, এত একক। আর R2 সমান আমরা নিয়ে নেব 3x, এত একক। একটা ধ্রুবক গুণ করে নিলাম। যেহেতু ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থেকে আমরা যদি এরকম মানে আসতে চাই তাহলে কি নেবো? একটা ধ্রুবক আমরা গুণ করব, যেখানে লিখতে হবে এক্সটা 0 হবে না, এক্সটা কোনো সময় 0 হবে না। 0 হলে কি হবে? এই দুটো 0 হয়ে যাবে, 4 এর সঙ্গে 0 0, 3 × 0 0, ঠিক আছে, 0 হয়ে যাবে। তাহলে প্রথম নিয়েটগুলোকে ভেদা R1 R2 দুটো ব্যাসার্ধ পেয়ে গেলাম। R1টা 4x আর R2টা হচ্ছে 3x। ঠিক আছে, তাহলে 4a³ = 3a³ মানে হচ্ছে 64:27। বোঝা গেল? এইখান থেকে প্রথমে আমরা কি করলাম? গোলকের বক্ষতলের ক্ষেত্রফল বল দিয়েছে, এখান থেকে প্রথমে আমরা কি করলাম? তাদের ব্যাসার্ধের অনুপাত বের করলাম। এইটা হচ্ছে তাদের কিসের অনুপাত? ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত কত? 4:3। ব্যাসার্ধ অনুপাত 4:3। এইবার এই ব্যাসার্ধটাকে কাজে লাগিয়ে আমরা প্রথম নিরেটগুলোকে আয়তন বের করলাম, আর কি বের করলাম? দ্বিতীয় নিরেটগুলোকে আয়তন। এই দুটো নিরেটগুলোকে আয়তন বের করার পর তাদের আমরা অনুপাত নির্ণয় করলাম। ঠিক আছে, এবার এই অঙ্কটা দেখো। এই অঙ্কটা তোমরা নিচে করবে। কি বলছে? দুটো নিরেটগুলোকে আয়তনের অনুপাত বল দিয়েছে 1:8। তার মানে কি বলতে? যদি একটার ব্যাসার্ধ আমরা R1 ধরি আর একটার ব্যাসার্ধ যদি আমরা R2 ধরি, তাহলে আমাদের কি বল দিয়েছে? আয়তনের অনুপাত 4/3 পাই R1^3 = 4/3 পাই R2^3। ঠিক আছে, দুটো আয়তন 4/3 পাই R1^3, 4/3 পাই R2^3। এদের অনুপাত কত বলেছে? 1:8। তাহলে এখান থেকে আমরা আগের মতো করে কি পাবো? R1/R2 এটা আমরা বের করব। ঠিক আছে, R1/R2 বের করব। সেখান থেকে আমরা কি বের করব? বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত, বক্ষতলের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা তোমরা নিজে করবে। এই অঙ্কটাই শেষ অঙ্ক। কি বলছে দেখো। একটি নিরেট অর্ধগোলক, এতক্ষণ গোলক নিয়ে আলোচনা করছিলাম, দেখো অর্ধগোলক সমগ্র তলের ক্ষেত্রফল 2464 এত বর্গমিটার। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল এত বর্গমিটার। তাহলে ওই গোলকটির আয়তন নির্ণয় করি। অর্ধগোলকটির আয়তন নির্ণয় করো। এবং আরেকটা দিচ্ছে কি? অর্ধগোলকটিকে রং করতে প্রতি বর্গমিটারে 2 টাকা 50 পয়সা হিসাবে কত খরচ পড়বে? অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি আমরা প্রথমে ধরে নিই অর্ধগোলকটির ব্যাসার্ধ কি ধরবো? R। ঠিক আছে, ধরে নিলাম R এত মিটার। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি? এটা যদি একটা অর্ধগোলক হয় তাহলে অর্ধগোলকের এই তলটা প্লাস এই তলটা, দুটো তল মিলিয়ে হচ্ছে সমগ্র তল, যেটা বলেছে নিরেট। তাহলে এই তলটাও থাকবে আর নিচের এই বক্ষতলটাও থাকবে। তাহলে কত হচ্ছে? এটা দাঁড়াচ্ছে 2πr²। ওপরটা কত? πr²। এই দুটোকে যোগ করবো, তাহলে কত দাঁড়াচ্ছে? 3πr²।
আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের সমগ্র ক্ষেত্রফল কি 3 π আর স্কোয়ার, এত বর্গ মিটার। 3 π আর স্কোয়ার বর্গ মিটার। তাহলে 3 π আর স্কোয়ার বর্গ মিটার, এটা মানে আমাদের কোশ্চেনে কত বল দিয়েছে 2464। ঠিক আছে, তাহলে এখান থেকে ইমপ্লাইজ আমি করতে পারি 3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার সমান হচ্ছে 2464, ইমপ্লাইজ আর স্কোয়ার সমান 2464। এই 7টা নিচে আছে, এদিকে চলে গেল, তার মানে কি হয়ে গেল গুণ হয়ে গেল, আর নিচে কি চলে এলো 3 আর 22। ঠিক আছে, এই 7টা চলে গেল এদিকে, আর 3 আর 22 চলে এলো নিচে। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি আর যদি সিম্পলিফিকেশন করি তাহলে কত দাঁড়াচ্ছে এটা সিম্পলিফিকেশন করলে আর এর মান দেওয়া স্কোয়ার আছে, এখানে আর স্কোয়ার দাঁড়াচ্ছে 261.33, এরকম একটা অ্যাপ্রক্সিমেট এটা দাঁড়াবে আর স্কোয়ারে। তাহলে আর এর মান আমরা দেবো √261.33। ক্যালকুলেশন একটু বড় হবে, ঘরে তোমরা বর্গমূলটা নির্ণয় করবে। তাহলে বর্গমূল নির্ণয় করলে দাঁড়াচ্ছে প্লাস মাইনাস 16.16 প্লাস মাইনাস আছে। ঠিক আছে, তাহলে আর এর মান কোনটাকে নেবো আমরা, একটু আগে বললাম দুটো থাকবে, গোলকের ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাহলে আর এর মান নেবো আমরা 16.16 এত মিটার। নিরেট অর্ধগোলকের আয়তন কি হবে, যেহেতু গোলকের আয়তন কত 4/3 π r³ এত ঘন একক, 4/3 π r³ ঘন একক। তাহলে নিরেট অর্ধগোলক বলেছে কত হবে হাফ, এর অর্ধেক হয়ে যাবে, ইন্টু 4/3 π r³ ঘন কত মিটার, এখানে এককটা বলেছে ঘন মিটার। তাহলে যদি কাটাকুটি করি কত হবে 2/3 π r³ ঘন মিটার, কত হচ্ছে 2/3 22/7 ইন্টু 16.16 তার কিউব এত ঘন মিটার। এইবার এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের দাঁড়াবে 8842.14 এত ঘন মিটার। ঠিক আছে, বোঝা যাচ্ছে 2/3 π r³ এটাকে ক্যালকুলেশন করে দাঁড়াচ্ছে আমাদের 8842.14 এত ঘন মিটার। পরেরটা কি বলছে, অর্ধগোলকটিকে রং করতে প্রতি বর্গ মিটারে 2 টাকা 50 পয়সা হিসাবে খরচ পড়বে। কত খরচ পড়বে 2 টাকা 50, মানে গোটা অর্ধগোলকটাকে আমরা রং করব, প্রতি বর্গ মিটারে কত খরচ পড়ছে 2 টাকা 50 পয়সা, 1 বর্গ মিটারে কত খরচ পড়ছে 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল কত বর্গ মিটার আছে এখানে, সমগ্রতল 2464 এত বর্গ মিটার আছে, 2464 এত বর্গ মিটার। তাহলে এত বর্গ মিটার ইন্টু কত 2.50, টোটাল তাহলে কত টাকা হচ্ছে 2464 ইন্টু 2.50 এত টাকা, কত হচ্ছে তাহলে 2.50 ইন্টু 2464 এত টোটাল এত টাকা হচ্ছে। কত দাঁড়াচ্ছে সেটা হিসাব করলে তুমি করে দাঁড়াচ্ছে 6160 কত টাকা, বুঝা যাচ্ছে। এখানে আমরা নিরিট অর্থগুলোকে আয়তন বের করলাম, টোটাল আমরা কত টাকা হিসাব করছি এই টাকাটা আমরা বের করছি। ঠিক আছে, এবার তোমরা বইয়ের গোলকের অধ্যায়টা খুলবে, গোলকের অধ্যায়টা খুলে এখানে দেখবে গোলকের চ্যাপ্টারটা, গোলকের চ্যাপ্টারটা ধরার পর গোলকের 12 নম্বর অধ্যায় এগুলো সব দেখবে তোমরা চেক করে। দেখো গোলকের বক্ষতলের ক্ষেত্রফল 4 π r², সূত্রটা দেখবে, গোলকের আয়তন 4/3 π r³, অর্ধগোলক অঙ্গগুলোকে দেখবে, কোষে দেখি 12 অঙ্গগুলো করবে, কিছু অঙ্ক আজকে করিয়ে দিয়েছি, কোষে দেখি 12 আজকে কিছু অঙ্ক করানোর চেষ্টা করলাম। পরে ভিডিওতে আমরা আরও কিছু এইখান থেকে আরও কিছু এমসিকিউ বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন আর একটু মডারেট টাইপ অঙ্কগুলোকে আমরা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।
আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা প্র্যাকটিস করো।